তো আজকের টপিক আমাদের ট্র্যাজেডি। ট্র্যাজেডির এটা আমাদের অলরেডি সেকেন্ড ক্লাস। আমি প্রথম ক্লাসে মিথ অফ ট্র্যাজেডি নিয়ে ডিল করেছি এবং আমি বলেছিলাম যে মিথ সম্পর্কে অলরেডি বলেছি। তো দেখো, আজকে আমরা একটা জিনিস জানবো যে ট্র্যাজেডি মেনলি তিন রকমের হয়। ট্র্যাজেডি মেনলি তিন রকমের হয়। কত রকমের? তিন রকমের। একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, আর একটা হচ্ছে মডার্ন ট্র্যাজেডি। এবার দেখো, ভালো করে বুঝে নাও যে গ্রিক ট্র্যাজেডিকে ক্লাসিক্যাল ট্র্যাজেডিও বলা হয়। কি বলা হয়? ক্লাসিক্যাল ট্র্যাজেডি। এবং এখানে তুমি কি দেখবে যে প্রোটাগনিস্ট থাকবে, প্রধান চরিত্র থাকবে, তার লড়াইটা কিন্তু ফেটের সঙ্গে। ঠিক যেমন ভাবে আমি বলেছিলাম অলরেডি আগের ক্লাসে যে ইডিপাসকে দেখবে, ইডিপাস দ্য কিং এ বা ইডিপাস রেক্স নামক যে গল্পটা রয়েছে, সেখানে দেখবে ইডিপাস সে আলটিমেটলি মারা যাচ্ছে। এবার সে আলটিমেটলি নিজেকে সে এতটা সাফার করছে, কারণটা কি? সরি, মারা যাচ্ছে না, রাদার সাফার করছে। সে সাফার কেন করছে? কারণ হি হ্যাড কমিটেড আ ক্রাইম। হি হ্যাড ম্যারিড হিজ ওন মাদার অ্যান্ড হি হ্যাড কিল্ড হিজ ফাদার। সে যখন ছোটবেলায় জন্মেছিল, গডের কাছ থেকে অলরেডি প্রফেসি এসেছিল যে ইডিপাস তার বাবাকে হত্যা করবে। কিন্তু ইডিপাস যদি এই প্রফেসিটাকে ইগনোর না করতো, তাহলে কি হতো? ওর বাবাকে হত্যা করতো না। ইডিপাস ছোটবেলা থেকেই তাকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়েছে, অন্য জনের জায়গায়, অন্য জায়গায় তৈরি হয়েছে, মানুষ হয়েছে। কিন্তু বড় হয়েও আমরা দেখতে পাচ্ছি যে ইডিপাস ইডিপাস ইজ অ্যাকচুয়ালি সাফারিং। তার মানে কি? একজন প্রোটাগনিস্ট, তার লড়াইটা তার ফেট মানে ভাগ্য বা নিয়তির সঙ্গে হবে। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি গ্রিক ট্র্যাজেডি ইজ। সো গ্রিক ট্র্যাজেডি মানে সেখানে লড়াইটা প্রোটাগনিস্টের সঙ্গে ফেট মানে ভাগ্যের হবে। ক্লিয়ার এতদূর? এখানে প্রোটাগনিস্ট ওই তার ভাগ্যের বাইরে যেতে পারবে না, অলরেডি গড লিখে দেবে তাকে। মানে গড অলরেডি প্রফেসি, ভবিষ্যৎবাণী করে রেখেছে যে সে সাফার করবে। ইডিপাস দ্য কিং এ তাই দেখেছি। কিন্তু শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে যখন যাবে তুমি, মেনলি তিন রকমের ট্র্যাজেডি হয়। ট্র্যাজেডি মানে দুঃখের নাটক। এবং আরো ডিটেল আমরা জানবো যে দেখো, বিয়োগান্তক নাটক বলা হয়। ট্র্যাজেডি ইজ আ ড্রামা অফ সরো। দুঃখের নাটককে বলা হয় ট্র্যাজেডি। খাতা পেন নিয়ে বসবে সাথে। তাহলে তিন রকমের ট্র্যাজেডি হয় মেনলি: গ্রিক ট্র্যাজেডি, শেক্সপিয়ারিয়ান অর এলিজাবেথান ট্র্যাজেডি, আর একটা হচ্ছে মডার্ন ট্র্যাজেডি। গ্রিককে ক্লাসিক্যাল ট্র্যাজেডিও বলা হয়। কারণ কি? ক্লাসিসিজম শব্দটার অর্থ হচ্ছে গ্রিক এবং রোম যুগের রাইটিংকে, মানে পৃথিবীতে প্রথম লেখা শুরু হয়েছিল অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম, এই জায়গা থেকে কিন্তু প্রথম লিটারেচার লেখা শুরু হয়েছিল। এবার গ্রিস আর রোম দেশের লেখাকে কি বলা হয় জানো? ক্লাসিসিজম বলা হয়। ক্লাসিসিজম ক্লাসিসিজম মানেটা কি? গ্রিক এবং রোম দেশে যা লেখা হতো, এবং সেখানে তারা কিভাবে লিখতো জানো? তারা মেনলি যে ধরনের যাই লিখতো না কেন, লেখার মধ্যে লজিক থাকতো, লেখার মধ্যে রিজন থাকতো। ওকে, তারা ইমোশনের উপরে জোর দিত না। তারা বলছে যে কোনো লেখা লিখতে গেলে একটা লজিক থাকবে, রিজন থাকবে, একটা স্ট্রাকচার থাকবে। ইমোশন বেসড লেখা যাবে না। এবার আমরা গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, সে সাফার করবে ফেটের সঙ্গে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে শেক্সপিয়ারিয়ান বা এলিজাবেথান ট্র্যাজেডি। এখানে প্রোটাগনিস্ট সাফার করবে তার উইকনেসের সঙ্গে। সাপোজ an example of Shakespearean tragedy is Macbeth. An example of Shakespearean tragedy is Macbeth. And in Macbeth, what we have seen that Macbeth কিং ডানকানকে হত্যা করছে। কেন? সে পাওয়ারে বসবে। হি ওয়ান্টেড টু বি আ নিউ কিং। এবং আলটিমেটলি কি হচ্ছে? সে পাগল হয়ে যাচ্ছে, সে আর ঘুমাতে পারছে না। দেখবে, এবং একটা টাইম আসছে যখন বলছে ম্যাকবেথ হ্যাড কিল্ড হিজ ওন স্লিপ। ম্যাকবেথ তার নিজের ঘুমকে কিন্তু হত্যা করেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ম্যাকবেথ ব্যাপারটা কি হচ্ছে? ম্যাকবেথ তার পার্সোনাল উইকনেসের সঙ্গে লড়াই করছে। তার উইকনেসটা কি? ওভার অ্যাম্বিশন। ওভার অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা। ওকে, আর একটা নাটক হচ্ছে মডার্ন ট্র্যাজেডি। মডার্ন ট্র্যাজেডিতে কি হবে? প্রোটাগনিস্ট লড়াই করবে সোশ্যাল সিস্টেমের সঙ্গে বা সোসাইটির সঙ্গে। যেমন একটা নাটক বলছি, ডেথ অফ আ সেলসম্যান। In this drama you will see there is a protagonist is called উইলি লোম্যান। এই উইলি লোম্যান যে সারা জীবন একটা ড্রিম, একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে। যে স্বপ্নটা হচ্ছে যে জীবনে একটা উঁচু জায়গাতে সে পৌঁছাবে। হি ওয়ান্টস টু অ্যাচিভ সামথিং ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য সোসাইটি। একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন নিয়ে বসে থাকবে এবং আলটিমেটলি
তাকে সাফার করতে হবে। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 ধরনের মেনলি ট্র্যাজেডি হয়। এবার আমরা যাব হচ্ছে গ্রিক ট্র্যাজেডি। মনে রাখবে এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ট্র্যাজেডি 3 রকমের হয়। প্রথমটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি। এখান থেকে আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো, গ্রিক ট্র্যাজেডি বা ক্লাসিক্যাল ট্র্যাজেডি ইজ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফর্ম অফ ট্র্যাজেডি। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং আর্লিয়েস্ট, সবচেয়ে প্রাচীন ট্র্যাজেডি এটা। এন্ড অ্যারিস্টটলস পোয়েটিক্স, মনে রাখবে অ্যারিস্টটল একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে পোয়েটিক্স। যখনই কোনো টেক্সট বুকের নাম হবে আন্ডারলাইন করবে পরীক্ষা দিকে কিন্তু, হ্যাঁ। অ্যারিস্টটলস পোয়েটিক্স ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মডেল অ্যান্ড ফাউন্ডেশন অফ গ্রিক ট্র্যাজেডি। ব্যাপারটা কি, অ্যারিস্টটলের যে বইটা রয়েছে বইটার নাম হচ্ছে পোয়েটিক্স। এই বইটাতে উনি মোট 26টা চ্যাপ্টার লিখছেন এবং এই পুরো 26টা চ্যাপ্টারে উনি বলছেন যে কিভাবে ট্র্যাজেডি লিখতে হবে, ট্র্যাজেডি লিখতে গিয়ে তোমাকে পরপর কোন স্টেপস গুলো মাথায় রাখতে হবে। মানে হি টকস অ্যাবাউট দ্য ট্র্যাজেডি অ্যান্ড ইটস এলিমেন্টস, কোন কোন এলিমেন্টস গুলো দিতে হবে। তার মানে কি, তুমি অ্যাজ আ গ্রিক ট্র্যাজেডি বা ট্র্যাজেডি লিখতে গেলে যে কোনো রাইটার যদি লেখে তাকে কিন্তু এই পোয়েটিক্স বইটাকে ফোকাস করতে হবে, কারণ দিস বুক ইজ দ্য মডেল অ্যান্ড ফাউন্ডেশন অফ গ্রিক ট্র্যাজেডি। ওকে, এবং অ্যারিস্টটল যা যা রুলস বলে গেছেন ট্র্যাজেডি লেখার, সেই রুলস গুলো তোমাকে মেনটেন করতে হবে পোয়েটিক্স বইটা থেকে। তাহলে গ্রিক ট্র্যাজেডি মানে আমি আগেই বলেছি ক্লাসিসিজম মানেই কিন্তু রুলস ডেকোরামের মধ্যে থাকবে, সবসময় রুলস এর মধ্যে থাকবে। সো অ্যারিস্টটল পোয়েটিক ইজ কল্ড দ্য মডেল অ্যান্ড ফাউন্ডেশন অফ গ্রিক ট্র্যাজেডি বিকজ ইট সিস্টেমেটিক্যালি এক্সপ্লেন্স দ্য নেচার, পারপাস অ্যান্ড স্ট্রাকচার অফ ট্র্যাজেডি। এই বইতে কি লেখা রয়েছে, ট্র্যাজেডি কিভাবে হবে, এর উদ্দেশ্যটা কি এবং এর স্ট্রাকচারটা কি। তাহলে আমি আরেকবার বলছি, ট্র্যাজেডি তোমাদের সিলেবাসে যা রয়েছে তোমরা পড়া শুরু করতে হবে এখান থেকে। ট্র্যাজেডি মেনলি 3 রকমের হয়, গ্রিক ট্র্যাজেডি, দেন এলিজাবেথান ট্র্যাজেডি, দেন মডার্ন ট্র্যাজেডি। প্রথমে আমাদের পড়তে হবে গ্রিক ট্র্যাজেডি। ওকে, তাহলে গ্রিক ট্র্যাজেডির হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন বুক, which book is the foundation or the model of classical tragedy? Can you answer that? Can you answer that? Write it in the message or you can say it also through audio message. Now I will go into the Aristotle's definition of tragedy. This is the most important thing. Aristotle ট্র্যাজেডির কি সংজ্ঞা দিচ্ছে দেখো। উনি বলছেন ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন। ট্র্যাজেডি হচ্ছে একটা ইমিটেশন। আচ্ছা, ইমিটেশন বলতে কি বোঝায় সেটাকে বুঝতে হবে। ইমিটেশন বলতে কি বোঝায় সেটাকে বুঝতে হবে। ইমিটেশন মানে হচ্ছে কপি করা। ইমিটেশন মানে কি, কপি করা বা নকল করা, তাই না? দেখো ভালো করে, তখন গ্রিকে কি মনে করা হতো, তখন গ্রিকে কি মনে করা হতো, তখন গ্রিকে কি মনে করা হতো যে অ্যাকশন আমাদের 2 রকমের হতে পারে। অ্যাকশন 2 রকমের হতে পারে। একটা দুঃখের মানে সরো বা সিরিয়াস, আরেকটা হচ্ছে ট্রিভিয়াল বা কমিক। মানে ধরো একজন মানুষ যে খুব সিরিয়াস জীবনে, জীবনে লাইফ নিয়ে সে খুব কনসার্ন, লাইফ নিয়ে খুব সিরিয়াস রয়েছে। আর একজন মানুষ যে খুব ট্রিভিয়াল অ্যাসপেক্ট আলোচনা করে। খুব ভালো করে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তোমরা যদি একটা সিনেমা দেখো, ধরো সাপোজ আমরা সিনেমাতে কাকে অ্যাপ্রিসিয়েট করি, যিনি সিনেমার নায়ক, ধরো শাহরুখ খান, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, না ওই সিনেমার যে একজন কমিক হিরো রয়েছেন বা একজন কমিক ক্যারেক্টার রয়েছে, দেখা যাচ্ছে জনি লিভার রয়েছে। আচ্ছা, জনি লিভারকে কি আমরা অ্যাপ্রিসিয়েট করব? না। উনি যতই ভালোই হাসাক না কেন আমাদেরকে, আমরা তাও কি অ্যাপ্রিসিয়েট সেভাবে করব না। আমরা প্রধান চরিত্র কিন্তু সিরিয়াস ক্যারেক্টারটাকেই দেখব, যে হয়তো সবাইকে গিয়ে বাঁচাবে, যে হয়তো মানে হু ইজ দ্য হিরো অফ দ্য টেক্সট, হু ইজ দ্য হিরো অফ দ্য সিনেমা। তার মানে মনে রাখবে ট্র্যাজেডি কাদেরকে নিয়ে লেখা জানো, যারা জীবনে সিরিয়াস, যাদের জীবনে দুঃখ রয়েছে, যারা খুব
সিরিয়াস ইস্যুস নিয়ে কথাবার্তা বলে তাদের নিয়ে। আর মানে কমেডি, কমেডি কাদের নিয়ে? যেসব লোকরা জীবনে সিরিয়াস থাকে না, তুচ্ছ ব্যাপার নিয়ে আলোচনা করে, সবসময় আনন্দ মজার মধ্যে থাকে, তারা। ট্র্যাজেডি মানে সেই যুগে মনে করা হতো এই ট্র্যাজেডিটা হচ্ছে একটা হাইয়েস্ট ফর্ম, এটা অনেক বেটার কমেডির থেকে। এবার দেখো তো কি করতো এখানে, এই দুটো ব্যাপার বুঝতে পারলে। ট্র্যাজেডি সবসময় কি করে, এই সিরিয়াস পিপলদের অ্যাকশনগুলোকে ইমিটেট করে, নকল করে। এবার নকল করা কেন, এখানে একটা থিওরি রয়েছে, আমি শিখিয়ে দিই আগে। খুব ভালো করে বুঝতে হবে, লিটারেচারকে রুট থেকে শিখতে হবে, একদম বেসিক থেকে শিখতে হবে। একটা কনসেপ্ট রয়েছে প্লেটোর, প্লেটোর একটা কনসেপ্ট রয়েছে, আমি বলছি প্লেটোর কনসেপ্টটা, ওয়েট। দেখো প্লেটোর কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি। প্লেটো হচ্ছে অ্যারিস্টটলের শিক্ষক। সক্রেটিস, প্রথম মনে রাখবে, সক্রেটিসের স্টুডেন্ট হচ্ছে প্লেটো, আর প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, মনে রাখতে হবে। প্লেটো কি বলছে দেখো, হ্যাঁ, প্লেটো ওয়াজ আ ফিলোসফার। উনি কি বলছেন, বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে, মানে পোয়েটস, উনি কি বলছেন জানো, বলছে পোয়েটস শুড বি রিমুভড ফ্রম সোসাইটি। পোয়েটসদের, কবিদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত। পোয়েটস শুড বি রিমুভড ফ্রম সোসাইটি, কবিদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত। কিন্তু কেন, কারণটা শোনো। উনি বলছেন, ধরো একটা কবিতা কেউ লিখছে, ধরো একজন একটা কবিতা লিখছে একটা গাছকে নিয়ে, একটা ক্যাজুলিনা ট্রিকে নিয়ে, তোমাদের হয়তো পড়া রয়েছে কবিতাটা, ক্যাজুলিনা ট্রিকে নিয়ে। একটা গাছকে নিয়ে একজন একটা কবিতা লিখছে, এবার ভালো করে বোঝো। প্লেটো বলছেন এই গাছটাকে প্রথম তৈরি করেছিল কে, গড। তাহলে গডের কাছে তো আসল ইমেজটা আছে, প্রথম কথা, গডের কাছে তো আসল ইমেজটা আছে। এবার গড কি করেছে, এই ইমেজটা পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে এই ইমেজ যেটা গডের কাছে আছে, এটা কিন্তু 1 নম্বর অরিজিনাল। গডের কাছ থেকে ইমেজটা পৃথিবীতে এসছে, আর্থে আসলো, এটা কিন্তু 2 নম্বর হয়ে গেল। আর আর্থে যে গাছটা রয়েছে, পৃথিবীতে যে গাছটা রয়েছে, এই গাছটাকে দেখে এবার তুমি আরেকটা কবিতা লিখছো, তার মানে এবার তুমি একটা পোয়েম লিখলে, কবিতা লিখলে। তাহলে এই কি নিয়ে লিখছো কবিতাটা, পোয়েম অন দ্য ট্রি, গাছকে নিয়ে লিখছো। আচ্ছা এই গাছের অরিজিনাল ইমেজটা কোথায় রয়েছে বলো দেখি, এই গডের কাছে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এই ট্রির অরিজিনাল ইমেজটা যদি গডের কাছে থাকে, তার মানে আসল রিয়ালিটি, আসল সত্যিটা কার কাছে রয়েছে, গডের কাছে। আসল রিয়ালিটি কার কাছে রয়েছে, গডের কাছে। এবার অ্যাকচুয়ালি পোয়েট যখন একটা কবিতা লিখছে, সে অলরেডি 2 ধাপ দূরে রয়েছে। দেখো, দ্য পোয়েট ইজ টুয়াইস রিমুভড ফ্রম দ্য রিয়ালিটি। কবি 2 ধাপ দূরে রয়েছে রিয়ালিটি থেকে, কারণ আসল রিয়ালিটি গডের কাছে, তারপরে আর্থে আছে, তারপরে তুমি এই গাছটাকে নিয়ে কবিতাটা লিখছো। তাহলে কবি যেহেতু 2 ধাপ দূরে থাকে আসল রিয়ালিটি থেকে, কবিদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত। কবিরা কি করে, কপি করে সবসময়। একটা গাছ রয়েছে সেটাকে নিয়ে লিখলো, বুঝতে পারলে, একজন লোক তার জীবনে দুঃখ পাচ্ছে, তাকে নিয়ে লিখছে। তার মানে কি, এর অরিজিনাল ফর্মটা গডের কাছে রয়েছে, গড তারপরে পৃথিবীতে পাঠিয়েছে, তারপরে একজন কবি লিখছে। তার মানে পোয়েট সবসময়, আসল রিয়ালিটি তো এই গডের কাছে, আসল রিয়ালিটি কোথায়, এই তো গডের কাছে রয়েছে আসল রিয়ালিটি। কবি সবসময় 2 ধাপ দূরে রয়েছেন রিয়ালিটি থেকে। ওকে, এবার অ্যারিস্টটল তার স্টুডেন্ট, সেই মুহূর্তে তার গুরু প্লেটোকে বলছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, একজন যখন এই গাছটাকে নিয়ে কবিতা লিখছে, সে অবভিয়াসলি সে সেটাকে ইমিটেশন করছে, নকল করছে, এক জায়গা থেকে নিয়ে লিখছে, কিন্তু এটা কপি নয়, মানে সেম টু সেম কপি না। কেমন হলো ব্যাপারটা, একটু এক্সাম্পল দিই। উইলিয়াম শেক্সপিয়ার জীবনে 37টা নাটক লিখেছেন। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাড রিটেন 37 ড্রামা। ওকে, এবং এই 37টা নাটকের মধ্যে তারপরে আরেকটা অর্ধেক, এই 37টা নাটকই শেক্সপিয়ার কিন্তু অন্য টেক্সটগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়েছিল। কিন্তু তুমি বাংলা জগতে একজন ডিরেক্টরের নাম জানো, রাজ চক্রবর্তী। সে একটা সিনেমা বানাচ্ছে, সাউথের একটা সিনেমা থেকে সেম টু সেম কপি করে দিল, কোনো চেঞ্জ নেই। কিন্তু শেক্সপিয়ার কি করছে, একটা টেক্সট পড়ছে, সেই টেক্সটের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে উনি নিজের ওয়ার্ল্ডে গিয়ে একটা আলাদা টেক্সট লিখছেন।
তার মানে অ্যারিস্টটল বলছেন অল আর্ট ইজ ইমিটেশন। প্লেটোকে বলছে হ্যাঁ, পৃথিবীর সমস্ত শিল্পই হচ্ছে ইমিটেশন। সে পৃথিবীতে যে কোনো শিল্প হতে পারে। তুমি একজনের ছবি আঁকছো, সেও ধরো লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার ছবি এঁকেছিল। মোনালিসা তার কি আসল ফর্মটা গডের কাছে রয়েছে, গড মোনালিসাকে পৃথিবীতে পাঠিয়েছে, তারপরে একজন সেই মোনালিসার ছবিটা আঁকছে। এটা ঠিক কথা যে পৃথিবীর সমস্ত শিল্প হচ্ছে ইমিটেটেড বা ইমিটেশন, মনে রাখবে। কিন্তু কিন্তু এটা ডিরেক্ট কপি নয়, এখানে রাইটারের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে। এখানেই কিন্তু অ্যারিস্টটল চ্যালেঞ্জ করছে তার গ্রুপকে, প্লেটোকে। ওকে, এবং তিনি বলছেন না, পোয়েটসদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত না। ওকে, তো এইটা হচ্ছে কথা। এই থিওরিটাকে বলা হয়, প্লেটোর এই যে থিওরি ছিল না, যে পোয়েটসদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত কারণ তারা দুই ধাপ রিয়ালিটি থেকে দুই ধাপ দূরে থাকে, এই থিওরিটাকে বলা হয় ইমিটেশনের থিওরি, থিওরি অফ ইমিটেশন। খাতায় একটু লিখবে এগুলো, থিওরি অফ ইমিটেশন। গ্রিক ভাষায় আমরা এটাকে বলি মাইমেসিস, থিওরি অফ মাইমেসিস, রিমেম্বার ইট। এবং অ্যারিস্টটল এটাকে চ্যালেঞ্জ করলেন এবং প্রমাণ করলেন যে না, একজন রাইটার সে সেম টু সেম কপি করে না, তার নিজস্ব ক্রিয়েটিভিটিও রাখে। সেজন্য বলছেন গ্রিক ট্র্যাজেডির যখন সংজ্ঞাটা দিতে যাচ্ছ, দেখো সংজ্ঞাটা কি, দেখো ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন। ট্র্যাজেডি হচ্ছে একটা কপি, ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনের। সেই জন্য অ্যারিস্টটল এই জায়গায় এসে বলছেন ট্র্যাজেডি হচ্ছে একটা অ্যাকশনের ইমিটেশন, একটা ঘটনার ইমিটেশন। কোন অ্যাকশন? দ্যাট ইজ সেই সিরিয়াস অ্যাকশন, যেসব মানুষগুলো সিরিয়াস। ট্র্যাজেডি কি, লিটারেচার কি বলতো, সমাজকে তুলে ধরে। এবার ট্র্যাজেডি কোন লোকগুলোর কথা তুলে ধরবে? যারা সিরিয়াস, যাদের জীবনে দুঃখ থাকে, তাদের কথা বলছে। সো ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি হচ্ছে সেই অ্যাকশনটার একটা ইমিটেশন, দ্যাট ইজ অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল মানে কি? প্রশংসার যোগ্য রাখে। বুঝতে পারলে কেন প্রশংসার যোগ্য রাখে? সিরিয়াস পিপলদের অ্যাকশনকে, আমি আগেই বলেছি, তখন গ্রিকে মনে করা হতো এই সিরিয়াস অ্যাকশনগুলো কি হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। সেজন্য এটা প্রশংসার দাবি রাখে। কমপ্লিট, কমপ্লিট মানে কি? ট্র্যাজেডি কেমন হবে? কমপ্লিট হবে। বুঝতে পারলে? অ্যান্ড পোজেস, আচ্ছা কমপ্লিট বলতে কি, একটা প্রপার, দেখো কম্পোজ অফ ইন্ট্রোডাকশন থাকবে, একটা মিডিল পার্ট থাকবে, একটা এন্ডিং থাকবে। যাই হোক, অ্যান্ড পোজেসেস ম্যাগনিটিউড, এবং ম্যাগনিটিউড বলতে এর লেন্থটা যথেষ্ট হবে। খুব বড় লেন্থ হবে তা না, খুব ছোট হবে তা না। ইন ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল, এবং ভাষাটা কেমন হবে? প্লেজারেবল। প্লেজারেবল মানে কি? আনন্দের। প্লেজারেবল মানে কি? আনন্দের। ভাষাটা বেশ প্লেজারেবল হবে। ওকে, ইচ, দেখো আমি এখানে সব লিখে দিয়েছি নিচে। ইচ অফ ইটস স্পিসিস, এই ট্র্যাজেডির প্রত্যেকটা উপাদান, এই ট্র্যাজেডির প্রত্যেকটা উপাদান কি দেখতে পাচ্ছি? সেপারেটেড ইন ডিফারেন্ট পার্টস, আলাদা আলাদা পার্টে ভাঙা থাকবে। একটা ট্র্যাজেডি লিখতে গেলে ক্যারেক্টার দরকার, গল্পটা দরকার, তার সাউন্ড দরকার, সবগুলো আলাদা আলাদা পার্টে থাকবে। ঠিক আছে, ওকে। পারফর্ম বাই অ্যাক্টার্স, ট্র্যাজেডি কি? পারফর্ম করার জন্য, তো নাটক লেখা হয় পারফর্ম করার জন্য স্টেজে। তাই বলছে ট্র্যাজেডি কি পারফর্ম কারা করবে? অ্যাক্টার্সরা করবে। নট থ্রু ন্যারেশন, গল্প আকারে বলবে না কিন্তু ট্র্যাজেডি। ট্র্যাজেডি কিন্তু গল্পের আকারে বলার জন্য নয়, পারফর্ম করার জন্য ট্র্যাজেডি। এফেক্টিং থ্রু পিটি অ্যান্ড ফেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ট্র্যাজেডি কি করবে? পিটি আর ফেয়ার তৈরি করবে, এটা খুব ভাইটাল। পিটি অ্যান্ড ফেয়ার তৈরি করবে। আচ্ছা, পিটি বলতে কি বোঝায়, ফেয়ার বলতে কি বোঝায়? দেখো এই পিটি আর ফেয়ার বলতে আগে একটু বুঝিয়ে দিই। বলছে ধরো তুমি ম্যাকবেথ ট্র্যাজেডি দেখতে গেছো, এবার তোমার তো একটা পিটি মানে কি? করুণা। কার জন্য করুণা হবে? ম্যাকবেথের জন্য করুণা হবে। কি করুণা হবে বলো তো? এটা ভেবেছে এই লোকটা এত ভালো লোক ছিল যে পুরো স্কটল্যান্ড লাভড দ্য ম্যান সো মাচ। পুরো স্কটল্যান্ডবাসী একে এতটা ভালোবাসতো। এবং একটা টাইমে যে প্রিজার্ভার ছিল, যে দেশটাকে প্রিজার্ভ করতো, বাঁচাতো দেশটাকে, সে একটা ভুলের কারণে, অতিরিক্ত লোভের কারণে আজকে তার এই অপঘাত বা এই প্রবলেম বা এই সাফারিং তাকে ভুগতে হচ্ছে। এই জন্য তোমার তার প্রতি করুণা হবে। আর ভয়টা কেন লাগবে জানো তো? নিজের প্রতি ভয়টা, নিজের প্রতি, যে হ্যাঁ আমিও এরকম কোনো ভুল করে বসবো না তো। তাহলে ভয়টা কিন্তু নিজের প্রতি।
এটাকে বলে পিটি অ্যান্ড ফিয়ার। কি বলে? পিটি অ্যান্ড ফিয়ার, মনে রাখবে। ওকে, তাহলে পিটি কার জন্য? পিটি হচ্ছে করুণা হবে কার জন্য? যে ট্র্যাজিক হিরো তার জন্য। আর ফেয়ারটা কার জন্য হবে? ভয়টা নিজের জন্য, যে আমি কোনোদিন এরকম ভুল করব না তো, তাহলে হয়তো আমাকেও এরকম সাফার করতে হবে। দেখবে পিটি অ্যান্ড ফিয়ার। মনে রাখবে ম্যাকবেথ কিন্তু আলটিমেটলি মারা গেছিল। ম্যাকবেথের ওয়াইফ ম্যাকবেথকে সিডিউস করেছিল যে হ্যাঁ তুমি কিং ডানকানকে হত্যা করো, তাহলে আমরা রাজা হব এবং আমাদের কাছে অনেক, উই উইল হ্যাভ আ লট অফ ওয়েলথ অ্যান্ড মানি। But at the end, we have seen that the lady Macbeth committed suicide. ম্যাকবেথের ওয়াইফ সুইসাইড কমিট করে আমরা জানি। তাহলে এই দুঃখটা বুঝতে পারছো। এবং ম্যাকবেথ, আমরা তার প্রতি করুণাটা হচ্ছে এই কারণে যে তিনি একজন ভালো লোক ছিলেন প্রথমে, কিন্তু তার একটা ভুলের কারণে তাকে এই সাফারটা করতে হচ্ছে। ওকে, যে এই তাহলে কি বলছে, আর ভয়টা কার জন্য হবে? নিজের জন্য, যে আমার সঙ্গে এরকম ভুল হয়ে যাবে না তো। তাহলে পিটিটা কার জন্য? ট্র্যাজিক হিরোর জন্য। আর ভয়টা নিজের জন্য, সেলফ, নিজের জন্য। পিটি অ্যান্ড ফিয়ার দ্য পিউরিফিকেশন অফ সাচ ইমোশন। এবং তোমার যখন এই ভয়টা নিজের প্রতি হবে, তুমি কিন্তু আর বাইরের জগতে এসে তুমি কিন্তু আর ভুলগুলো করবে না। তুমি জানো অতিরিক্ত লোভ করলে ম্যাকবেথের মতো অবস্থা হতে পারে। তখন তুমি কি করবে? তোমার মনের মধ্যে একটা লিটারেচার মানে কি, তোমাকে বিশুদ্ধ রাখবে, তোমাকে একজন প্রকৃত মানুষ হওয়া শেখাবে। তখনই তুমি দেখবে তোমার মধ্যে পিউরিফিকেশন ঘটেছে। পিউরিফিকেশন মানে কি? পবিত্রতা অফ সাচ ইমোশনস। তোমার মধ্যে একটা পিউরিফিকেশন আসবে। পিউরিফিকেশন বলতে এই যে পিটি আর ফেয়ার হলো না, তার মানে তুমি এবার নিজের লাইফে খুব ভালোভাবে চলবে, তুমি এই ভুলগুলো কোনোদিন করবে না। একটা কথা বলে রাখি, পিটি অ্যান্ড ফেয়ার যখন হচ্ছে, পিটি আর ফেয়ারকে বলা হয় ক্যাথারসিস। কি বলে? ক্যাথারসিস। এবং মনে রাখবে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ট্র্যাজেডি? ট্র্যাজেডি লেখার উদ্দেশ্যই হচ্ছে অডিয়েন্সের মধ্যে ক্যাথারসিস তৈরি করা। সবকিছুর একটা উদ্দেশ্য রয়েছে। তো আমরা কেন পড়ছি? আমরা শিখবো বলে, আমরা ভালো মার্কস পাবো বলে। ট্র্যাজেডিটা কেন লেখা হচ্ছে? এই ক্যাথারসিসটা যেন লোকের মধ্যে তৈরি করা যায়। ক্যাথারসিস মানে হচ্ছে অডিয়েন্স, মানে মানে ট্র্যাজিক হিরোর প্রতি ভয়, মানে করুণা হবে, নিজের প্রতি ভয় হবে। এর ফলে তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে। ওকে, এটাই হচ্ছে ট্র্যাজেডির ডেফিনেশন। মনে রাখবে, যখনই ডেফিনেশন লিখবে পরীক্ষার খাতায়, এরকম ভাবে কোট করবে, অন্য পেন দিয়ে লিখবে। ওকে, প্রথমে লিখে দেবে যে ওয়েট, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে তোমরা পরীক্ষার খাতায়। এই পরীক্ষায় নোটটা আসবে যে রাইট এ নোট অন গ্রিক ট্র্যাজেডি, তখন তোমার কি করতে হবে? প্রথমে লিখতে হবে অ্যাকর্ডিং, যদিও নোটে সব লেখা রয়েছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মতে। তারপরে অন্য পেন দিয়ে কোট করবে, এই সংজ্ঞাটা লিখবে। ওকে, এবার দেখো এই পুরো ডেফিনেশনটা আমি এখানে তোমাদের বলে দিয়েছি যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন। ইমিটেশন মানে কি? নকল করবে। কি ইমিটেশন করবে? মানুষের জীবনকে, মানুষের জীবন অ্যাকশনকে। ওকে, সিরিয়াস, তারপরে কি বলেছে এটা? দ্যাট ইজ অ্যাডমায়ারেবল অ্যান্ড কমপ্লিট, তাই না? এই সব কিছু শব্দগুলো দেখো এখানে মিনিং রয়েছে। ওকে, মিনিংগুলো আমি দিয়ে রেখেছি। যাই হোক, এবার অ্যারিস্টটল বলছেন যে কোনো ট্র্যাজেডি লিখতে গেলে 6টা উপাদান দরকার। কটা? 6টা উপাদান দরকার। এটা কিন্তু আমাদের খুব খুব ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় যদি আসে অ্যারিস্টটলের মানে বা গ্রিক ট্র্যাজেডি বা ক্লাসিক্যাল ট্র্যাজেডি, তোমাকে অ্যারিস্টটলের ওই ট্র্যাজেডির ডেফিনেশনটা লিখতে হবে আর এই 6টা উপাদান লিখতে হবে। অ্যারিস্টটল বলছেন একটা ট্র্যাজেডি লিখতে গেলে 6টা উপাদান দরকার। কটা? 6টা। এই 6টা উপাদান দিয়ে ট্র্যাজেডিটা লেখা হবে। উপাদান বা এলিমেন্ট বলতে কি বোঝায়? আচ্ছা, যে কোনো জিনিস তৈরি করতে গেলে এলিমেন্ট লাগে তো। ইফ উই ওয়ান্ট টু ক্রিয়েট আ হাউস, দেন উই মাস্ট নিড দ্য ব্রিক্স, স্যান্ডস, তাই তো? তাহলে কি প্রত্যেকটা জিনিস তৈরি করতে গেলে তার উপাদান বা এলিমেন্ট দরকার। ট্র্যাজেডির 6টা উপাদান রয়েছে। অ্যারিস্টটল বলছেন, প্রথম উপাদানটার নাম হচ্ছে প্লট, দ্বিতীয়টা হচ্ছে ক্যারেক্টার, 3 নম্বরটা থট, 4 নম্বরটা ডিকশন, 5 নম্বরটা মেলোডি বা মিউজিক, 6 নম্বরটি স্পেকটাকেল। পরপর এরকম ভাবে রাখতে হবে, উনি এইভাবে সাজিয়ে দিয়েছেন কিন্তু। চলো এই 6টা উপাদান সম্পর্কে আমরা জানবো। ওকে, দেখো প্রথমে আমি শেখাবো প্লট সম্পর্কে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মতানুযায়ী। আচ্ছা, একটা ইংরেজি শেখাই।
যদি বলে না, আচ্ছা আমার মতে তুই খুব ভালো ছিলি, এটার ইংরেজি কি হবে? অ্যাকর্ডিং টু মি না, ইন মাই ওপিনিয়ন। মনে রাখবে, নিজের মতানুযায়ী যখন বলবে ইন মাই ওপিনিয়ন হবে। ইন মাই ওপিনিয়ন ইউ আর আ ভেরি গুড বয়। ওকে, সো দেখো, যাই হোক, এটা অ্যারিস্টটলের মতানুযায়ী বলছে, তাই আমরা কি করবো এটাকে? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল প্লট। আচ্ছা, প্লট বলতে কি বোঝায় আমি একটু বোঝাই তোমাদের। উনি বলছেন একটা ট্র্যাজেডি লিখতে গেলে, তোমাদের যেটা করতে হবে, সবার আগে একটা গল্প থাকবে তো ট্র্যাজেডির মধ্যে। উনি বলছেন এই গল্পটা থাকবে সবার আগে, গল্পকে বলা হয় প্লট। আচ্ছা, একটা সিনেমা দেখো বা যাই দেখো না কেন, বা একটা গল্পের বই পড়ছো, সেখানে দেখবে পরপর অনেক ঘটনা থাকে, তো এই সব ঘটনাগুলোকে এক জায়গায় করে বললে প্লট বলা হয়। কি বলা হয়? প্লট। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল প্লট গ্রিক ভাষায় বলা হয় মিথস। প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ট্র্যাজেডি। হ্যাঁ, অ্যারিস্টটল বলছেন প্লট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান ট্র্যাজেডির। প্লট কি? ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অর কম্বিনেশন অফ অল দ্য ইনসিডেন্টস। সমস্ত ঘটনাগুলোকে এক জায়গায় করলে তাকে আমরা বলি প্লট। এ ট্র্যাজেডি শুড হ্যাভ আ ওয়েল স্ট্রাকচার্ড প্লট। একটা ট্র্যাজেডির ওয়েল স্ট্রাকচার্ড প্লট থাকবে, মানে কি? একটা প্রপার বিগিনিং, একটা মিডল এবং একটা এন্ডিং থাকবে। ওকে, একটা প্রপার বিগিনিং, মিডল এবং একটা এন্ডিং কিন্তু থাকবে। উনি বলছেন কেউ ট্র্যাজেডি লেখা শুরু করছে, একটা প্রপার বিগিনিং, তারপর একটা প্রপার মিডল, একটা প্রপার এন্ডিং থাকবে। কিন্তু এই গ্রিক যুগে বাদ দিয়ে এবার যদি তুমি মডার্ন ড্রামাগুলো দেখো, তো মডার্ন যুগে বলবে যে না, এইগুলোর দরকার নেই, গল্প যেখান থেকে ইচ্ছা শুরু হতে পারে। ইফ ইউ ওয়াচ দ্য মুভিজ অফ ক্রিস্টোফার নোলান ফ্রম হলিউড, ইউ উইল সি দ্যাট গল্পটা শুরুই হচ্ছে এই মিডিল থেকে, তারপরে দেখবে এখানে, তারপর দেখবে এখানে, তারপর দেখবে শেষেরটা আগে বলবে, তারপরে একদম সবার শেষে গিয়ে হয়তো প্রথমটা বলছে। মানে এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেন জানো তো? মডার্ন যুগে আমরা দেখবো প্রথম বিশ্বযুদ্ধ ঘটে, তার ফলে পৃথিবীর রাইটাররা মনে করে পৃথিবীর জীবনের কোনো স্ট্রাকচার নেই, আমরা জীবন সম্পর্কে ভাবতে পারি না যে আমাদের লাইফটা এরকম ভাবে চলবে, হতে পারে না। কাছের মানুষগুলো সব মারা যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, ওই জন্য ওরা গিয়ে বলবে এরকম ভাবে গল্প লেখার দরকার নেই, বিগিনিং মিডিল এন্ডিং। জীবন আমাদের এই এইভাবে এই ফ্লোতে চলে না, একটা প্রপার বিগিনিং, একটা মিডল, একটা এন্ডিং এ চলে না। মনে রাখবে, মডার্ন ট্র্যাজেডিতে বলা হয় প্লট সেন্টারে নয়, মডার্ন ট্র্যাজেডিতে এসে বলবে ক্যারেক্টার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট। কিন্তু অ্যারিস্টটল কি বলছে? প্লট ইম্পর্টেন্ট এলিমেন্ট। মডার্ন যুগে এসে বলবে ক্যারেক্টার, মানে চরিত্রটাই হচ্ছে মেন। কোনো গল্পের দরকারই নেই একটা ট্র্যাজেডি লিখতে গেলে। আমি একটা নাটকের নাম বলছি, ওয়েটিং ফর গোডো। সেখানে ভ্লাদিমির আর এস্ট্রাগন বলে দুজন বন্ধু থাকবে, তারা ওয়েটিং ফর গোডো নাটকের নাম। দিস ইজ আ পোস্ট মডার্ন ড্রামা। তারা দুজন বন্ধু মিলে ওই জুতোটা খুলছে এবং বসে বসে গল্প করছে। মানে গল্প তো না, নন ভার্স, মানে নন ভার্সেশন বলা হয়। তারা একজনের জন্য অপেক্ষা করছে, গোডো নামে কারোর জন্য অপেক্ষা করছে। পুরো নাটক জুড়ে কোনো গল্প নেই, চুপচাপ তারা বসে রয়েছে, অপেক্ষা করছে একটা গাছের নিচে, যে গাছের পাতা নেই, ডালপালাগুলো শুকিয়ে গেছে। দ্যাটস হোয়াট। এবং এই গল্প এখানে এই এই ট্র্যাজেডিটাতে কোনো গল্প নেই, কিন্তু এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ড্রামাস। মনে রাখবে, কোনো গল্প নেই, এটাই হচ্ছে গল্প। মিনিংলেসনেস ইজ দ্য মিনিং। মডার্ন ট্র্যাজেডিতে গিয়ে বলবে জীবনের অর্থ নেই, আমরা গল্প এমন লিখবো যে গল্পে কোনো অর্থ থাকবে না। সো ফর দ্যাট রিজন দে উইল সে দ্যাট মিনিংলেসনেস ইজ দ্য মিনিং। কিন্তু গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখছি না, একটা প্রপার মিনিং তৈরি করার চেষ্টা করবে। ওকে, তো বলছে এভরি ইভেন্ট মাস্ট বি কানেক্টেড বাই দ্য ল অফ ক্যাজুয়ালিটি। মানে ল অফ ক্যাজুয়ালিটি বলতে উনি বলছেন গল্পটা এমন হবে, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, মানে যে কোনো ঘটনাই ঘটুক না কেন তার একটা যেন প্রপার কারণ থাকে, এটা যেন তোমাদের মাথায় রাখতে হবে। উনি বলছেন অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটল কি বলছে জানো? অ্যারিস্টটল কলস প্লটকে বলছে দ্য সোল অফ ট্র্যাজেডি। বুঝতে পারলে? প্লটকে সেন্টারে রাখছেন অ্যারিস্টটল, বলছেন প্লট ইজ দ্য সোল অফ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডির আত্মা। কিন্তু তিনি বলছেন, হি ফেমাসলি সেইজ, তিনি বলছেন উইদাউট অ্যাকশন দেয়ার ক্যান নট বি আ ট্র্যাজেডি। কোনো অ্যাকশন ছাড়া, অ্যাকশন মানেই প্লট, অনেকগুলো অ্যাকশনকে, ঘটনাকে এক জায়গায় করলে প্লট হয়। উইদাউট অ্যাকশন দেয়ার ক্যান নট বি আ ট্র্যাজেডি। কোনো অ্যাকশন ছাড়া
একটা ট্র্যাজেডি হতে পারে না, মানে প্লট ছাড়া ট্র্যাজেডি হবে না। দেয়ার মে বি উইদাউট ক্যারেক্টার, ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি হতে পারে কিন্তু প্লট ছাড়া ট্র্যাজেডি হবে না। মডার্ন যুগে সে কি বলবে জানো? এর উল্টোটা বলবে, উইদাউট ক্যারেক্টার দেয়ার ক্যান নট বি আ ট্র্যাজেডি, দেয়ার মে বি উইদাউট প্লট। মডার্ন যুগে এসে বলবে ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব না, ক্যারেক্টারই মেন, কোনো গল্প না থাকলেও হবে, এটা মডার্ন যুগে এসে বলবে। আর এটা সেই গ্রিকের অ্যানশিয়েন্ট গ্রিক যুগে বলা হচ্ছে বা ক্লাসিক্যাল যুগ। এই কোডটা কিন্তু পরীক্ষায় করবে। অনার্সে ভালো নাম্বার পেতে চাইলে আনসার লেখার কিন্তু একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে, সেটা আমি আস্তে আস্তে দেখাবো। সো এবার আমরা দেখবো অ্যারিস্টটল বলছেন এই যে পুরো প্লট, তো প্লটের দুটো ভাগ রয়েছে। অ্যারিস্টটল বলছেন প্লটের দুটো ভাগ রয়েছে। কটা? দুটো। প্লটের দুটো ভাগ রয়েছে অ্যারিস্টটলের মতে। একটা হচ্ছে সিম্পল ট্র্যাজিক প্লট, সিম্পল ট্র্যাজিক প্লট, আর একটা হচ্ছে কমপ্লেক্স ট্র্যাজিক plot. These are the two types of plot that you need to be discussed as far as the Aristotle's Poetics is concerned. So Aristotle is saying that there are two types of plot, simple tragic plot and another is complex tragic plot. But I must go into the detail of what is simple tragic plot. Simple tragic plot কি বা complex tragic plot কি, দেখো ভালো করে শোনো। একটা এক্সাম্পল দিই। ম্যাকবেথ জীবনে যখন ও ভুলটা করছে, তো ওর ভুলটা হচ্ছে কিং ডানকানকে হত্যা করা, এবং ভুলটা করার পরে ও একটা টাইমে গিয়ে ও বুঝতে পারবে যে ওর ভুলটা হয়েছে। ও যখন বুঝতে পারবে, এই যে মোমেন্ট অফ ডিসকভারি, ও যখন আবিষ্কার করতে পারছে হ্যাঁ আমার ভুলটা হয়েছে, এটাকে বলা হয় অ্যানাগনোরিসিস। কি বলে? অ্যানাগনোরিসিস বা ডিসকভারিও বলে, আবিষ্কার করা। যখন সে বুঝতে পারছে আমার ভুলটা হয়েছে, কিন্তু তখন তার আর কিছু করার নেই, তার ভাগ্যের পরিবর্তন ঘটবে, সে এবার মারা যাবে। তার মানে দেখো, যাকে দেশে সব থেকে ভালোবাসা হতো সে, তাকে ওই দেশের লোকরাই হত্যা করবে বলে বসে রয়েছে। তাহলে কি তার ভাগ্যের পরিবর্তন ঘটছে? মানে ম্যাকবেথ, হু ওয়াজ ওয়ান্স আ ব্রেভ সোলজার, হু ওয়াজ আ প্রিজার্ভার অফ দ্য কান্ট্রি, and at the end he becomes the destroyer of the country. তো ম্যাকবেথ কি করা হলো? ম্যাকবেথকে হত্যা করা হলো। তাহলে এরকম একটা এই স্ট্যান্ডার্ড লাইফ থেকে হঠাৎ করে তার লাইফটার পরিবর্তন ঘটলো। এই পরিবর্তনটাকে, জীবনের এই ভুলটা করার ফলে যে পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনটাকে বলা হয় পেরিপেশিয়া। ওকে, রিভার্সাল অফ ফরচুন। তার মানে কি, যখন একজন বুঝতে পারছে সে ভুলটা করছে, ভুলটা হয়েছে তার, সেটাকে বলে অ্যানাগনোরিসিস। পেরিপেশিয়া মানে ভাগ্যের পরিবর্তন। এটা খুব বেসিক এক্সাম্পল দিয়ে রিয়েল লাইফে, তাহলে আরো ভালো বুঝবে। একজন ধরো পড়তে বসলো, হ্যাঁ মানে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা একদিনও পড়তে বসে না, এবং সে সবসময় হি অর শি ইজ কনসার্ন উইথ দ্য মোবাইল ফোনস। যে একটা টাইমে যখন পরীক্ষার সময় আসছে, সে বুঝতে পারছে যে হ্যাঁ আমার ভুলটা হয়েছে, আমি তো একদিনও পড়তে বসিনি। এই যে বুঝতে পারছে যে আমার ভুলটা হয়েছে, আমি পড়তে বসিনি, যে মুহূর্তে বুঝতে পারছে সেটা হচ্ছে অ্যানাগনোরিসিস। আর তারপরে পরীক্ষায় গিয়ে দেখবে, রেজাল্ট এসে দেখবে পরীক্ষায় ফেল করেছে, তার মানে কি ভাগ্যের পরিবর্তন হয়ে গেল, এটা বলে পেরিপেশিয়া। ওকে, তো অ্যারিস্টটল বলছেন যে প্লটে মানে এই অ্যানাগনোরিসিস আর পেরিপেশিয়া আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স ট্র্যাজিক প্লট। আর সিম্পল ট্র্যাজিক প্লটে কি জানো তো, যেখানে এই দুটো নেই, অ্যানাগনোরিসিসও নেই, পেরিপেশিয়াও নেই। অ্যারিস্টটল বলবেন কমপ্লেক্স ট্র্যাজিক প্লটকেই সবাই মেনটেন করবে। ওকে, দেখো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল অ্যান আইডিয়াল ট্র্যাজিক প্লট, একটা আইডিয়াল ট্র্যাজিক প্লটে দুটো এলিমেন্ট থাকবে। একটা নম্বর হচ্ছে পেরিপেশিয়া। পেরিপেশিয়া মানে কি? ভাগ্যের পরিবর্তন। ইট মিনস আ সাডেন রিভার্সাল অর চেঞ্জ ইন দ্য হিরোজ ফরচুন। একজন হিরোর ভাগ্যের হঠাৎ করে পরিবর্তন ঘটবে, ইউজুয়ালি ফ্রম হ্যাপিনেস টু মিজারি, হ্যাপিনেস থেকে মিজারিতে যাবে। সাপোজ ইডিপাস, ইন ইডিপাস রেক্স, এগুলো একটু আন্ডারলাইন করবে, হ্যাঁ টেক্সটের নাম তো। ইডিপাস চেঞ্জেস ফ্রম আ রেসপেক্টেড কিং টু আ ট্র্যাজিক আউটকাস্ট। অবভিয়াসলি একজন রেসপেক্টেড কিং থেকে তাকে সবাই এবার শেষে ট্র্যাজিক আউটকাস্ট হচ্ছে তার, যাকে একটা টাইমে সবাই ভালোবাসতো, তার ভাগ্যের পরিবর্তন ঘটে যাচ্ছে।
একজন কিং থেকে একজন ট্র্যাজিক হিরো হয়ে যাচ্ছে। আর আরেকটা উপাদান কি, অ্যানাগনোসিস। ইট মিনস দ্যাট দ্য মোমেন্ট when the hero discovers an important truth, একজন হিরো যখন বুঝতে পারে তার ভুলটা কোথায় হয়েছে, এই ডিসকভারিটাকে বলে অ্যানাগনোসিস। ঠিক ইডিপাস বুঝতে পারে ওর বাবাকে হত্যা করেছে and তার নিজের মাকে সে বিয়েটা করেছে, ওই কারণেই তো সে সাফারটা করে। ওকে, তো এই দুটো জিনিস যেখানে থাকবে সেটাকেই বলে। দেখো সেজন্য বলছে টাইপস অফ প্লট। প্লট দুই রকমের হয়, একটা হচ্ছে সিম্পল ট্র্যাজিক প্লট, একটা হচ্ছে কমপ্লেক্স ট্র্যাজিক প্লট। সিম্পল ট্র্যাজিক প্লট হ্যাজ অনলি আ চেঞ্জ অফ ফরচুন বাট ডাজ নট ইনক্লুড পেরিপেশিয়া এন্ড অ্যানাগনোসিস। এই গল্পে কিন্তু না পেরিপেশিয়া থাকে না অ্যানাগনোসিস থাকে সিম্পল ট্র্যাজিক প্লটে। ওই জন্য তো অ্যারিস্টটল এটাকে নেগলেক্ট করেছেন। অ্যারিস্টটল বলছেন কমপ্লেক্স ট্র্যাজিক প্লটে লেখো। আর কমপ্লেক্স ট্র্যাজিক প্লট ইজ দ্য আইডিয়াল ফর্ম অফ ট্র্যাজেডি, এটা একটা আদর্শ ফর্ম। এখানে কি কি থাকবে, পেরিপেশিয়াও থাকবে, অ্যানাগনোসিসও থাকবে। আচ্ছা এখানে কি করবে, পেরিপেশিয়ার পাশে, হ্যাঁ পেরিপেশিয়া অ্যানাগনোসিস, এর পাশে চাইলে তোমরা এই যে উপরে যে পেরিপেশিয়া অ্যানাগনোসিস লিখে দিয়েছি না, এই পার্টস অফ আ প্লট, এই যে পেরিপেশিয়ার এই যেটা লিখে দিয়েছি আর অ্যানাগনোসিস যেটা লিখে দিয়েছি, এটা আলাদা করে না লিখে এর মধ্যে লিখে দেবে তোমরা। পেরিপেশিয়ার আন্ডার ওটা লিখবে আর অ্যানাগনোসিস কি সেটাও লিখবে। দিস টু এলিমেন্টস মেক দ্য প্লট মোর পাওয়ারফুল, এই দুটো এলিমেন্ট কিন্তু প্লটকে আরো বেশি পাওয়ারফুল করে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে প্লট সম্পর্কে আমরা দেখলাম। এবার অ্যারিস্টটল আসবেন, উনি বলছেন ট্র্যাজেডি লিখতে গেলে শুধু গল্প থাকলে হবে না, ক্যারেক্টার থাকতে হবে। ক্যারেক্টার হচ্ছে সেকেন্ডারি, দ্বিতীয়ত ক্যারেক্টার আসবে। উনি বলছেন চারটে কোয়ালিটি থাকবে। একটা ট্র্যাজিক হিরো কেমন হবে, তারপর তুমি যে ট্র্যাজেডি লিখবে কত নিয়ম বেঁধে দিচ্ছে দেখো। দ্য কোয়ালিটিস অফ আ ট্র্যাজিক হিরো, দেয়ার আর 4 কোয়ালিটিস, চারটে কোয়ালিটি থাকবে। এক নম্বর হচ্ছে গুডনেস, মানে কি, ভালো করে দেখো, অ্যারিস্টটল বলছেন না ট্র্যাজিক ক্যারেক্টার শুড পজেস গুডনেস। দিস ডাজন্ট মিন দ্যাট দ্য ক্যারেক্টার মাস্ট বি পারফেক্ট অর ফ্রি ফ্রম ফল্টস, রাদার দ্যান, দেখো একজন ট্র্যাজিক হিরো বেশ ভালো হবে। দেখো কেন ভালো হবে বলো তো, ধরো যে ট্র্যাজিক হিরো, দেখো ম্যাকবেথ প্রথমে ভালো ছিল বলেই যখন তুমি নাটকটা শেষে দেখছো তখন আমরা কি দেখছি, আমাদের কষ্টটা হচ্ছে কেন, কারণ সে প্রথমে একজন ভালো লোক ছিল, একটা ভুলে তার এরকম পরিণত হচ্ছে। তার মানে ট্র্যাজিক হিরোর মানে ট্র্যাজেডির উদ্দেশ্য কি, পিটিআর ফেয়ার তৈরি করা, তো পিটিআর ফেয়ার তৈরি করা, ট্র্যাজিক হিরোর জন্য পিটিআর নিজের জন্য ভয় তৈরি হওয়া। কিন্তু তোমার মনে রাখবে ট্র্যাজিক হিরো যদি খুব খারাপ লোক হয়, তাহলে সে যদি শেষে মারাও যায়, তুমি কি তার জন্য করুণা হবে, হবে না, তুমি বলবে বেশ হয়েছে। তাহলে কি, ট্র্যাজিক হিরো কিন্তু গুডনেস, তার মধ্যে সে একটা ভালো লোক হবে। রাদার দ্য ক্যারেক্টার শুড বি মোরালি আপরাইট অ্যান্ড ক্যাপাবল অফ মেকিং ভার্চুয়াস চয়েসেস ইভেন হোয়েন দ্য হিরো কমিটস অ্যান এরর, যখন একজন হিরো একটা ভুল করবে, ইট শুড অ্যারাইজ ফ্রম আ হিউম্যান উইকনেস, এটা তার দুর্বলতা থেকে বা ইগনোরেন্স, বা সে জানবে না সে ভুলটা করছে, নট ফ্রম ডেলিবারেট উইকনেস। সে যে ইচ্ছা করে করবে তা না, ইচ্ছা করে করবে না বলেই তো তাদের জন্য আমার করুণাটা হবে। আ গুড ক্যারেক্টার উইন্স দ্য অডিয়েন্সের সিম্প্যাথি অ্যান্ড মেক্স দেম এক্সপিরিয়েন্স পিটি অ্যান্ড ফিয়ার, একজন ভালো ক্যারেক্টার কিন্তু অডিয়েন্সের মধ্যে পিটি আর ফিয়ার তৈরি করবে। তাহলে ভালো ক্যারেক্টারই প্রথমে কি হবে, গুডনেস, মানে তাকে ভালো হতে হবে। যদি উনি বলবেন নিদার টু গুড নট টু ব্যাড, খুব ভালো লোক হবে না খুব খারাপ লোক হবে না, খুব ভালো লোক হলে তো সে খারাপ কাজ করবে না, তাই না, সুতরাং এই মিডিয়াম লেভেলে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন ট্র্যাজিক হিরোর অ্যাপ্রোপ্রিয়েটনেস। অ্যাপ্রোপ্রিয়েটনেস বলতে এ ক্যারেক্টার্স বিহেভিয়ার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট টু হিজ অর হার এজ, জেন্ডার, অকুপেশন ও সোশ্যাল স্ট্যাটাস। মানে কি, একজন ট্র্যাজিক হিরো সে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে একজন যে সোলজার বা যে কিং বা যে সার্ভেন্ট, তাদের যেমন কথা বলার দরকার, তারা যেমন চলাফেরার দরকার, তাদের যেমন ডেইলি অ্যাক্টিভিটিসের দরকার, সেইভাবে আলাদা আলাদাই কিন্তু হবে। ওকে, সো বলছে দেখো এই ক্যারেক্টার্স বিহেভিয়ার শুড বি অ্যাপ্রোপ্রিয়েট টু হিজ অর হার এজ, তার এজ, তার জেন্ডার, তার অকুপেশন, তার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করে কথা বলতে হবে। দি স্পিচ অ্যান্ড অ্যাকশনস অফ আ কিং, একজন কিং এর স্পিচ কেমন হবে, ডিফারেন্ট হবে ফ্রম দোজ অফ আ সার্ভেন্ট, একজন সার্ভেন্টের থেকে। তাহলে অ্যারিস্টটল বলছেন যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, একজন ক্যারেক্টার সে যেন পারফেক্ট হয়। একজন সার্ভেন্টকে তুমি যদি নাও, সে সার্ভেন্ট যেন খুব ভালো পারফর্ম করে, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সে তার মতো করে যেন কথা বলে। একজন ট্র্যাজিক হিরো সে তার মতো করে কথা বলবে। তারপর আমরা আসছি লাইফ লাইকনেস। একজন ট্র্যাজিক হিরো লাইফ লাইকনেস মানে কি, রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক হবে। অ্যারিস্টটল ইউজেস দ্য আইডিয়া অফ
verisimilitude which means the appearance of truth, মানে the audience should feel the character behaves like a real human being. লাইফ লাইকনেস মানে কি জানো তো, যে ট্র্যাজিক হিরো হবে সে যেন রিয়েল হিউম্যান বিং এর মতো তার ইমোশন থাকে, তার স্ট্রেংথ থাকে, তার উইকনেস থাকে, এগুলো কিন্তু যেন থাকে। ওকে, একদম রিয়েল হিউম্যান বিং এর মতো থাকে যেন। আর 4 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দ্য এ গুড ট্র্যাজিক ক্যারেক্টার শুড বি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য প্লে। দ্য ক্যারেক্টার ওয়ার্ডস and actions should agree with his or her established personality. If the character changes, the change must be properly motivated and logically explained by the events of the plot. Even an inconsistent person should be portrayed consistently as inconsistent. ভালো করে বোঝো, কনসিস্টেন্সি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। যে ধরো একজন ক্যারেক্টার, সে যখন ভালো থাকবে সে যেন খুব ভালো ব্যক্তিই থাকে, খারাপ যখন থাকবে সে যেমন খুব খারাপই থাকবে, মানে কনসিস্টেন্সিটা সে বজায় রাখবে কিন্তু, মানে ট্রু টু লাইফের মতো। তার মানে যে খারাপ লোক, সেও কিন্তু সে খারাপ কাজটা কনসিস্টেন্টলি করছে, একবার ভালো একবার খারাপ এরকম না, মানে একটা নির্দিষ্ট দিকে থাকবে সে। বা যে ভালো লোক, সে কন্টিনিউয়াসলি যখন ভালো থাকবে একজন হিরো, সে কন্টিনিউয়াসলি ভালো কাজই কিন্তু করবে, সেটা আমরা দেখব। তো এই হচ্ছে তোমাদের দুটো এলিমেন্ট গেল। আমরা নেক্সট ক্লাসে এসে আমরা থার্ড এলিমেন্টটুকু বুঝবো। ওকে, থার্ড এলিমেন্টটা আমরা দেখব। থার্ড এলিমেন্ট হচ্ছে থট। অ্যারিস্টটল 6টে এলিমেন্টের কথা বলছেন: প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক অ্যান্ড স্পেকটাকেল। আজকে আমরা প্রথমে প্লটকে দেখলাম এবং ক্যারেক্টারকে দেখেছি। এরপর আমরা দেখব যে থট, মিউজিক, স্পেকটাকেল, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সো ইজ দেয়ার এনি প্রবলেম রিগার্ডিং দ্য class? And and if you have any question, does anyone have any question, you can ask it. Okay, does anyone have any question? Okay, so that's all.